আসসালামু আলাইকুম। আজ বহুদিন পরে আপনাদের সামনে আসা হলো। মনে করেছিলাম যে হয়তোবা আর আসা লাগবে না। কারণ আমাদের দেশ হয়তোবা ভালো কোনো জায়গা থেকেই চলবে বা ভালো কোনো একটি অবস্থান থেকে চলবে। কিন্তু দিন যত যাচ্ছে হতাশা তত বৃদ্ধি পাচ্ছে। আসলে এগুলো বলতেও হতাশা বোধ করছি। কারণ আমরা সবাই আসলে মনে করেছিলাম যে বাংলাদেশের মানুষকে হয়তোবা আর কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা ভোগ করতে হবে না। কিন্তু এখনও যে সেটা প্রকটভাবে আছে এবং যতক্ষণ না আপনার ভাষা বা বক্তব্য আপনি প্রচার না করছেন বা আপনার ভয়েস যতক্ষণ আপনি রাইজ না করছেন, ততক্ষণ অন্তর্বর্তীকালীন সরকার তা শুনছে না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন মহলের লোক ঢুকে গিয়েছে এবং তারা প্রতিনিয়ত চাচ্ছে এই সরকারকে ব্যর্থ করে দিতে। আমরা দেখেছি কিছুদিন আগেও ছাত্রলীগের নেত্রী দূতাবাসে কাজ পেয়েছে। সে বিষয়ে আমরা ভয়েস রাইজ করেছি, কিন্তু এখনও সেটার ফল আমরা পাচ্ছি না। এবং এক্ষেত্রে আরও দেখা যায় যে বাংলাদেশের যে অস্থিরতাটা দিন দিনকে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগের যে প্রতিনিয়ত মিছিলের সারি লম্বা হচ্ছে, আওয়ামী লীগ প্রতিনিয়ত রাস্তায় নামতে যাচ্ছে, তাদের যে ভয়টা ছিল সে ভয়টা থেকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং নিত্য নতুন তাদের সন্ত্রাসী কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে। তো এরই মাঝে আমাদের হতাশাও দিনকে দিন বাড়ছে, কারণ যারা জুলাই অভ্যুত্থানে যারা বা বিপ্লব আহত নিহত হয়েছিল তাদের পরিপূর্ণ যে ব্যবস্থা সেটা এখনও নিতে পারছে না সরকার। বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা থাকছে, কিন্তু তারপরেও যেরকমভাবে আমরা বোল্ডভাবে আশা করেছিলাম যে তাদের যে পুনর্বাসন বা তাদের যে একটি কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া, সে বিষয়গুলো এখনও ঠিকঠাক হচ্ছে না। এবং সামনে খুব ধরনের সংকট চলে আসতে চলেছে অর্থনৈতিকভাবে। বিভিন্ন ধরনের সমস্যা বিশ্ব রাজনীতিতেও হচ্ছে এবং বিশ্ব অর্থনীতিতেও সেটা প্রবল চাপের রূপ ধারণ করছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ আসলে একটি চাপের ভিতরে রয়েছে। তারপরেও যদি বাংলাদেশের ভিতরকার পরিস্থিতির কথা বলি, আমাদের যে জুলাই বিপ্লব বা আন্দোলনের যে মূল একটি টার্গেট ছিল বা মূল একটি বিষয় ছিল, সেটি হচ্ছে বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বিচারের দাবিটাও এতটাই মন্থর যে আমরা আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছি। এই ৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক পরিমাণে তার সমর্থন হারিয়েছে। তার কারণ হিসাবে এইগুলোই দায়ী থাকবে। বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া কোনো ধরনের কোনো পদক্ষেপ আমরা মেনে নেব না। কারণ আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন না কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের জন্মলগ্ন হতে তারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে। অ্যাকসেপ্ট মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি ছিল বলে সেটি একটি সম্মিলিত বিপ্লবে রূপ নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে জুলাই অভ্যুত্থানে এবং তার যে ১৬ বছরের যে ঐতিহাসিক নরকীয় তাণ্ডব চালিয়েছে, তার ক্ষেত্রে তো অবশ্যই আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন হতে হবে। আমরা আসলে অবাক যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা শুনে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তারা পক্ষপাতী না এবং তারা উপদেষ্টাগণের ভিতরে দু একজন বলে ভেটো দিয়েছেন। তো এই বিষয়ে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে বাংলাদেশে জনতা আপনাদেরকে বৈধতা দিয়েছে, জনতা আপনাদেরকে সেই আসনে বসেছে। যদি আপনারা সেই জনতার কথা না শুনে বিদেশি কুচক্রী মহলের কথা শুনেন, তাহলে তো এর পরিণাম ভালো হবে না। কোন উপদেষ্টা কি বললো না বললো তাতে তো কোনো ধরনের কোনো সমস্যার সমাধান হবে। আপনার সমস্যার সমাধান করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করি। কিন্তু আমরা কয়দিন পরই দেখছি একজনকে ধরা হচ্ছে, একজনকে বের করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। আপনি জুলাই অভ্যুত্থানের অনেক আসামিকে ধরছেন আবার ছেড়ে দিচ্ছেন দু একদিনের ভিতরেই, এটা তো সম্ভব না। আগে তথ্য প্রমাণ আসুক। কিন্তু আপনাদের কার্যকলাপ তো মনে হচ্ছে ধরি মাছ নাচুই পানি টাইপের। আপনারা জনগণকে ধোঁকা দেওয়ার মতোই কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এই যে আওয়ামী লীগের যে মিছিল, এটা কারা করে? অবশ্যই এটা ইন্টেলিজেন্স ফোর্স জানে। তাহলে কেন তারা ব্যবস্থা নিতে পারছে না? ঢাকা শহরে কি কোনো ধরনের কোনো গোয়েন্দা তৎপরতা নাই? অবশ্যই আছে। তাহলে কেন তারা ব্যবস্থা নিচ্ছে না? নাকি আপনাদের ইচ্ছার গাফিলতি রয়েছে? আমার তো মনে হয় আপনাদের ইচ্ছার গাফিলতি রয়েছে। কেন এখনো আমাদের সিভিল প্রশাসন বলতে আমি জনগণকে বোঝাচ্ছি, জনগণ কেন এখনো রাস্তায় থাকছে? কেন এখনো আমাকে দেখতে হয় যে রাজনৈতিক কর্মীর লোকেরা আওয়ামী লীগকে ধরে নিয়ে আসছে যে থানার ভিতরে নেন ধরেন স্যার,
এমন টাইপের। এখানে তো পুলিশের সেই সক্ষমতা বা ভূমিকা থাকার কথা ছিল। অনেক ক্ষেত্রেই আমাদের উন্নতি হয়েছে, কিন্তু মূল যে কাজগুলো, সেই কাজগুলো তো এখনো অনেক বাকি, অনেক দূর যেতে হবে। কিন্তু সেই দূরের পথগুলোতে যদি আপনি আপনার মন মতো লোক নিয়ে, যারা জুলাই অভ্যুত্থানের সাথে তো সাথে নেই, আপনারও ভালো চায় না, ইভেন আপনারই ক্ষতি করবে, তাদেরকে যদি আপনি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো চালান, তাহলে তো সম্ভব না। আরেকটা কথায় আসা যায় যে বিভিন্ন ধরনের প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ আবার কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং আমরা চেয়েছিলাম যে একটি নতুন নেতৃত্বর মাধ্যমে একটি নির্দলীয়ভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান চলবে। কিন্তু এর ভিতরে সে সকল সংস্কার না করে আপনারা কিভাবে এটি এগিয়ে যাচ্ছেন? কিভাবে আপনারা বলতে চাচ্ছেন যে ন্যূনতম সংস্কার? আসলে তো ন্যূনতম সংস্কারের কথা ছিল না, সংস্কারের কথা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, সেগুলো তো এখনো হচ্ছে না, এবং সেগুলোর জন্য আপনারাও বিভিন্ন এক্সকিউজ দিচ্ছেন, রাজনৈতিক দলের উপরে প্রেশার ফেলাচ্ছেন। ধরি সেটা বিভিন্ন রাজনৈতিক দলের উপরে, কিন্তু রাজনৈতিক দলের উপরে প্রেশার ফেলানো আপনাদের উপরে কি প্রেশার নেই? আপনাদের তো দায়িত্ব, আপনারা তো তাদের উপরে দোষ চাপিয়ে পার পাবেন না। আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি, এই ক্ষোভ কিন্তু দিনকে দিন বাড়ছে। এই ক্ষোভের আগুন যখন লাগবে, টিকতে পারবেন না। বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো সেন্টেন্স বা কোনো ধরনের কোনো বয়ান নাই। বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কুয়েটের ভিসি নিয়ে আমরা সবাই একটি ঘটনা আমরা জেনেছি, ছাত্র দলের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মাধ্যমে বেশ কিছু ছাত্র আহত হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন ছাত্রকে বহিষ্কার করে। কিন্তু দেখা যায় যারা হামলার শিকার, তারাই সেই বহিষ্কারের আদেশের ভিতরে পড়ে। তাহলে কাদের বিচার করা হলো? যারা সন্ত্রাসী তাদের তো বিচার করা হলো না। আবার কুয়েটের ভিসি সাহেবও তিনি শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়ে, হল বন্ধ করে, প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে তিনি তার চেয়ারে আঁকড়ে বসে থাকবেন, কারণ তার একটি পরিচয় রয়েছে। সেই পরিচয়টি হচ্ছে তিনি একটি রাজনৈতিক দলের লোক, একটি বৃহৎ রাজনৈতিক দলের লোক। এখন তাকে শিক্ষার্থীরা যৌক্তিকভাবেই সহায়তা চাচ্ছে, কারণ একজন শিক্ষক, একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বোচ্চ মানের যে শিক্ষক, যিনি একটি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করেন বা তার কথা একটি বোর্ড চলে, তার মতো মানুষ যদি শিক্ষার্থী বান্ধব না হয়, যদি দল অন্ধভাবে কাজ করে যায়, তাহলে তো সে শিক্ষার্থী বান্ধব তো হয়ে ওঠে না। ঠিক বিগত স্বৈরাচারের মতো প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা একটি বটবৃক্ষের শিকড় হয়ে দাঁড়িয়ে উঠবে। তারা তাদের শিক্ষকতা নয়, তারা তাদের রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করবে। তো এটা যদি চলতে থাকে, সামনে তো আবার একই ঘটনা ঘটবে, আবার তো লাশ পড়বে। তো এই লাশের চর্চা কি চলতেই থাকবে প্রতিনিয়ত, নাকি এই কালচারটাকে আমাদেরকে বন্ধ করতে হবে? অবশ্যই আমাদের এই কালচারটাকে বন্ধ করতে হবে, কারণ এই কালচার চললে আপনি আমি কারো ভালো থাকা হবে না। এই কালচার যদি চলতে থাকে, অবশ্যই দেশ ধ্বংসের পথে যাবে, কারণ কখনোই একটি খারাপ সিস্টেম কখনো আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে না, সেটা খারাপের দিকেই নিয়ে যাবে। 36 ঘন্টা পার হয়ে গিয়েছে, কুয়েটের শিক্ষার্থীরা এখনও অনশনে আছেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে তাল মিলিয়ে প্রতীকী অনশন করছে। অবশ্যই ইন্টারিয়াম গভর্নমেন্টকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, কারণ একটি যৌক্তিক দাবিকে আপনি কিন্তু অবাস্তব বলতে পারবেন না। হ্যাঁ, এখানে অনেক দাবি দেওয়া রয়েছে যেগুলো অবাস্তব এবং অযৌক্তিক, কিন্তু তার ভিতরে যেগুলো যৌক্তিক, যেগুলো সুন্দরভাবে সমাধান করা যায়, সেগুলো কিন্তু খুব দ্রুত সমাধান করা যায়। তার মানে এই নয় যে শিক্ষার্থীদেরকে কষ্ট দিয়ে, আমি অবশ্যই শিক্ষার্থীদের পারপাসে বলছি না, আমি বলছি যে যেটা সাধারণ কথা, যেই ভিসি বা যেই মহোদয়, ভাইস চ্যান্সেলর মহোদয়, সে যদি তার শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা না দেয় এবং তার শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব না দিয়ে দলের চাওয়াকে গুরুত্ব দেয়, তাহলে তার থেকে তো শিক্ষা জাতি শিখতে পারবে না। আমরা অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, এবং নব্য আওয়ামী লীগ যারা হতে চাইবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে, এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এবং খুব দ্রুত আওয়ামী লীগের বিচার যেতে হয়, এবং বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, সেজন্য বাংলাদেশের জনগণ এবং আমাদের সবাইকে অবশ্যই সচেতন থাকতে হবে, না হলে এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে। অবশ্যই আমরা সচেতন থাকব এবং দেশ এবং জাতিকে অবশ্যই সুন্দর একটি পথে নিয়ে যাব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।